খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 24শে সেপ্টেম্বর মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মঙ্গলবার বাড়ি ফিরছেন অনুব্রত, নিরাপত্তা চেয়েছেন বীরভূমের বাঘ। সেমিকন্ডাক্টর কারখানার জন্য জমি দিতে প্রস্তুত রাজ্য, বিনিয়োগ হবে 60,000 কোটি টাকা। হঠাৎ দিগবাজি উদয়ন গুহর, দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য। তালিকায় যাঁদের নাম নেই তারাও পাকা বাড়ি পাবেন, ঘোষণা মমতার। আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে, স্লোগান তুলে 175 কিলোমিটার মানববন্ধনে তৃণমূল। আরজিকর কেস, রবিবার থেকেই হঠাৎ বাড়ি ছাড়া। আরজিকর কাণ্ডে এবার নজরে সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর। চতুর্থবারের জন্য ক্ষমতায় নাও ফিরতে পারি, কিন্তু মহারাষ্ট্রে চাঞ্চল্যকর দাবি নীতিন গডকরির। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার বীরভূমে পা রাখতে চলেছেন অনুব্রত মণ্ডল। দিল্লি সূত্রে জানা গিয়েছে, নিজ ভূমে পা রাখার আগে নিরাপত্তারক্ষী চেয়েছেন বীরভূমের বাঘ। সরকারিভাবে কোনো নিরাপত্তা দেওয়া হবে কিনা এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তবে বেসরকারিভাবে নিরাপত্তা রক্ষী রাখা হতে পারে বলে খবর। সোমবারেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বীরভূমে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে অনুব্রত নিরাপত্তা নিয়ে কোনো প্রসঙ্গ উঠবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। কেষ্ট আসার প্রস্তুতি শুরু করেছেন দলের নেতারা। সিউড়ি, বোলপুর সহ গোটা বীরভূমে এখন সাজো সাজো রব। 25 মাস পর নিচুপল্লীর বাড়িতে আসতে চলেছেন তিনি, তাই সোমবার থেকে সেই বাড়িতেই ঝাড়াই মোছাইয়ের কাজ চলছে। একই সঙ্গে সিউড়ি দলীয় কার্যালয় পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বসানো হচ্ছে ফ্লেক্স, তার নামের বোর্ড বসে সেখানে। কার্যালয় তার বসার ঘরেও সাজানোর কাজ চলছে। সিঙ্গুরের জমি আন্দোলনকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দল থেকে ক্ষমতায় এসে শাসক হয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিঙ্গুরের টাটা বিদায়ের পর থেকেই মমতা ও তৃণমূলের গায়ে লেগে গিয়েছে শিল্প বিরোধী তকমাও। বিরোধীরা নানা সময় সেই নিয়ে খোঁচা দিতেও ছাড়ে না, কিন্তু এবার সেই তকমা মুছে দিতে চলেছে গ্লোবাল ফাউন্ডারিজের সেমিকন্ডাক্টর কারখানার দৌলতে। গতকালই সামনে এসেছে কলকাতার বুকে সেমিকন্ডাক্টর কারখানা তৈরির বিষয়ে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। সেই সুবাদেই কলকাতার বুকে প্রায় 60,000 কোটি টাকা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা খুলে যেতে চলেছে। আর এই কারখানার জন্য যে জমির প্রয়োজন হবে, সেই জমি গ্লোবাল ফাউন্ডারিজের হাতে তুলে দিতেও প্রস্তুত থাকছে রাজ্য সরকার। 40 একর জমি এই প্রকল্পের জন্য প্রয়োজন হতে পারে বলে মনে করে রাজ্য সরকার রাজারহাটের পাশাপাশি নৈহাটির ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারে সেই জায়গা রেখে দিচ্ছে। সেমিকন্ডাক্টর কারখানা তৈরি হলে কলকাতা বা বাংলা কোথায় লাভবান হবে? প্রথম লাভ হবে এটাই যে বিশ্বের চিপ উৎপাদন মানচিত্রে পাকাপাকি জায়গা করে নেবে কলকাতা তথা বাংলা। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিশ্বের দরবারেও গ্লোবাল কম্পিটেন্স সেন্টার হিসেবে উঠে আসবে এই শহর ও রাজ্য। দ্বিতীয় লাভ অবশ্যই কয়েক হাজার যুবক যুবতীর কর্মসংস্থান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গ্লোবাল ফাউন্ডারিজ যে কারখানা এখানে করতে চাইছে তা আদতে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট, যা বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান করতে পারে এবং তার উপর ভর দিয়ে বেশ কিছু অনুসারী শিল্প গড়ে উঠতে পারে, ঠিক যেমনটি সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানার ক্ষেত্রে ধরা হয়েছিল। তৃতীয় লাভ, এক লপ্তে 60,000 কোটি টাকা বিনিয়োগ আসতে চলেছে এই প্রকল্পের হাত ধরে। সবটাই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, যা বাংলার বুকে এখন ভীষণ ভীষণ প্রয়োজন ছিল। এর ফলে বিশ্বমঞ্চে বাংলার ভাবমূর্তি উজ্জ্বল হবে। চতুর্থত, সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট গড়ে তোলার প্রস্তাব রাখাই হচ্ছে জাতীয় সুরক্ষা, পরবর্তী প্রজন্মের টেলিকমিউনিকেশন ও গ্রিন এনার্জির বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য। সেক্ষেত্রে সেখানে জোর দেওয়া হবে অ্যাডভান্স সেন্সিং কমিউনিকেশন আর পাওয়ার ইলেকট্রনিক্সের উপর, যা কলকাতা ও বাংলার বুকে তথ্য প্রযুক্তিগত ক্ষেত্রে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের দরজা খুলে দেবে। হঠাৎ করেই নিজের দলে একাংশের বিরুদ্ধে এবার সরব হলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। করলেন বিস্ফোরক অভিযোগ। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু কিছু নেতা সেই দুধে চুনা মিশিয়ে দিচ্ছেন। এই রকম নেতা দলের দরকার নেই। এদিন তিনি দিনহাটার খট্টিমারির সভা থেকে মন্তব্য করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, কিন্তু দলের কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলে দিয়ে পদ্মফুলে ভোট দিচ্ছে। দুধে
দুধের মধ্যে চুনা ফেলে দিচ্ছেন, তারপরে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই রকম নেতার দরকার নেই। মানুষের সঙ্গে জনসংযোগ থেকে সালিসির নামে টাকা তোলা বারণ করা সত্ত্বেও কেউ কেউ সালিসি সভায় যাচ্ছেন, কেউ কেউ ছেলে ও মেয়েদের মধ্যে বিয়ে করানোর জন্য টাকা নিচ্ছেন, কিন্তু বিয়ে না হলেও সেই টাকা ফেরত দিচ্ছেন না। আমার বাড়ি এসে লোকে অভিযোগ জানিয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, এখান থেকে যারা বিজেপি নেতৃত্ব ভোটে জিতেছিল তারা বুথ দখল করে জেতেনি, সাধারণ মানুষের ভোটে জিতেছিল। উল্লেখ্য, এর আগে একাধিকবার সভা মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন উদয়ন গুহ, কিন্তু সবটাই ছিল তৃণমূলের হয়ে। কোনো দল বিরোধী মন্তব্য করেনি উদয়ন। আরজিকর কাণ্ডের বিরোধিতা করায় ও মিটিং মিছিল করায় আপত্তি জানিয়ে মন্তব্য করেছিলেন উদয়ন। এবার তিনি সরব হলেন দলের একাংশের বিরুদ্ধে। দর্শক, আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। তালিকায় যাদের নাম নেই তারাও পাকা বাড়ি পাবেন। সোমবার পূর্ব বর্ধমানের জেলা শাসকের দফতরের প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একথাই জানালেন। মমতা বললেন, বন্যার জল কমে গেলেই এলাকার প্রশাসনের ব্যক্তিরা পরীক্ষা করতে যাবেন, চিন্তা করার কিছুই নেই। শস্য বীমা থেকে টাকা পাবেন ভুক্তভোগীরা। ডিসেম্বর মাসে প্রায় 11 লক্ষ মানুষকে পাকা বাড়ি করে দেবে এই সরকার। যাদের তালিকায় নাম নেই তারাও পাকা বাড়ি পাবেন, এই নিয়ে কোনো সংশয় নেই। মুখ্যমন্ত্রীর আরও নির্দেশ, দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ফের বন্যা পরিস্থিতি জোরালো হতে পারে, সে কারণে সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে ডিএম, জেলাশাসক, এসডিও ও বিভিন্নদের বলা হয়েছে তারা যেন বন্যা দুর্গত মানুষকে তড়িঘড়ি উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসেন। এদিন আবারও বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, পুরো একটা নৌকার মতন। এখানে যেমন সমুদ্র আছে তেমনি নদী পুকুর আছে, অথচ কেন্দ্রীয় সরকার গঙ্গা অ্যাকশন প্ল্যানের জন্য এ রাজ্যে কিছুই করে না। শারদোৎসবের আগে শেষে কর্মসূচিতে নামছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন করবে তৃণমূলের মহিলা সংগঠন। শনিবার তৃণমূল ভবনে অর্থ প্রতিমন্ত্রী তথা মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে যোগদান করেন মহিলা তৃণমূলের জেলা সংগঠনের নেত্রীরা। সেখানেই আগামী 30শে সেপ্টেম্বর রাজ্য জুড়ে 175 কিলোমিটার মানববন্ধন করার কর্মসূচি নিলেন তারা। দলের তরফে যে এই কর্মসূচি নেওয়া হচ্ছে তাও জানিয়ে দিয়েছেন চন্দ্রিমা জানিয়েছেন, 30শে সেপ্টেম্বর দুপুর 2টো থেকে 3টের মধ্যে তৃণমূলের মহিলা সদস্যরা মানববন্ধন করবেন। সাংগঠনিকভাবে তৃণমূলের 35টি জেলা, তাই সব জেলাকেই এই মানববন্ধন কর্মসূচি পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় 5 কিলোমিটার করে মানববন্ধন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন চন্দ্রিমা। পাহাড় থেকে সাগর পর্যন্ত মোট 175 কিলোমিটার মানববন্ধন করতে চায় শাসক দল। এই মিছিলের স্লোগান ঠিক হয়েছে, আমার হাত তোমার হাত, আমরা সবাই দিদির সাথে। দলের এই কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, বাংলায় নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী অনবদ্য ভূমিকা নিয়েছেন। তার সেই ভূমিকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি করব। উল্লেখ্য, সাংগঠনিক জেলা পৃথক হলেও 2 কলকাতা জেলাকে একত্রে কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন চন্দ্রিমা। ওই দিন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে মানববন্ধনটি শেষ হবে ভিক্টোরিয়া হাউসের সামনে। এই কর্মসূচিতে যাতে যান চলাচলে কোনো অসুবিধা না হয় সে বিষয়েও সজাগ দৃষ্টি রেখে চলতে বলা হয়েছে। এছাড়া বর্ধমান পশ্চিম জেলা সংগঠনকে 2টি মানববন্ধন করতে বলেছে দল। একটি হবে দুর্গাপুরে, অন্যটি হবে আসানসোলে। প্রসঙ্গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই জাস্টিস ফর আরজিকর স্লোগানে উত্তাল পশ্চিম বাংলা। সেই স্লোগান নিয়েই 14ই আগস্ট কলকাতা শহরে রাত দখল কর্মসূচি পালন করেছিল অসংগঠিত জনতা। এরপর দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বিদেশেও। আবার 8ই সেপ্টেম্বর সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তার ধারে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে মানববন্ধনে সামিল হয়েছিলেন। আর এবার শাসক দলও নামছে মানববন্ধনে, তবে তাদের কর্মসূচি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে। আরজিকর কাণ্ডের শুরু থেকেই স্থানীয় তৃণমূল বিধায়ক এবং এলাকার তৃণমূল কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এফআইআর দায়ের করা থেকে শুরু করে তড়িঘড়ি দেহ সৎকারের ব্যবস্থা করার মতো অভিযোগ উঠেছিল তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এবার এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুললেন এক ময়না তদন্তকারী চিকিৎসক। অভিযোগ, ওই দিনই ময়না তদন্ত করার জন্য আরজিকর হাসপাতালের মর্গে গিয়ে চিকিৎসকদের উপরে চাপ দিয়েছিলেন পানিহাটি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর
সঞ্জীব মুখোপাধ্যায়। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুন মামলায় গতকাল ময়না তদন্তকারী দলে থাকা অন্যতম চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদের পর সংবাদ মাধ্যমের সামনে ওই চিকিৎসক দাবি করেন, মৃতার পরিবারের লোক বলে দাবি করে একজনকে হুমকি দেন ওই দিনই সন্ধ্যায় ময়নাতদন্ত করতে হবে, না হলে রক্তগঙ্গা বইবে। যিনি হুমকি দিচ্ছিলেন তিনি নিজেকে মৃতার কাকা বলে পরিচয় দিয়েছিলেন। এলাকার প্রাক্তন কাউন্সিলর একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। কাগজপত্র না থাকায় ময়নাতদন্ত করতে একটু দেরি হয়। ঘটনার দিন সন্ধ্যের পর কেন তড়িঘড়ি নির্যাতিতার ময়নাতদন্ত করা হলো তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। ময়নাতদন্তকারী দলের সদস্য এক চিকিৎসক এমন গুরুতর অভিযোগ করার পর স্বভাবতই বিষয়টি অন্য মাত্রা পায়। এই ঘটনায় সামনে উঠে এসেছে এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম। যদিও সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এই অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব, তবে তিনি স্বীকার করেছেন ঘটনার দিন নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে আরজিকর হাসপাতালে ছিলেন তিনি। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করায় পাল্টা আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছেন তিনি। চতুর্থ বিজেপি সরকার গঠনের গ্যারান্টি না থাকলেও রামদাস আঠাওয়ালের মন্ত্রিত্ব নিশ্চিত থাকবে। নাগপুরে এক সভা থেকে এনডিএ জোট শরিকের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। যদিও মজা করেছেন বলে দাবি করছেন বিজেপি সাংসদ। মধ্যরাষ্ট্রের নাগপুরে নীতিন গডকরি বলেন, আমাদের সরকার চতুর্থবার ক্ষমতায় ফিরবে কিনা তা নিশ্চিত নয়, কিন্তু যেটা নিশ্চিত সেটা হলো রামদাস আঠাওয়ালের মন্ত্রী হওয়া। যদিও পরে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন তিনি নিছকই মজা করে ওই কথাগুলো বলেছেন। রামদাস আঠাওয়ালে হলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রাজ্যসভার সাংসদ। তিনি 3 বারের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দল মহারাষ্ট্রে মহাজ্যোতি জোটের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সম্ভাব্য 18টি আসনের তালিকা তৈরি করা হয়েছে রামদাস আঠাওয়ালের দলের জন্য, যার মধ্যে 10 থেকে 12টি আসন জিতবে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই সূত্র মারফত জানা যায় 288টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য মহাজ্যোতি জোটের আসন সমঝোতা পায় চূড়ান্ত। 140 থেকে 150টি আসন করতে পারে বিজেপি, শিবসেনা লড়তে পারে 80টি আসনে এবং অর্জিত পাওয়ারের এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে 55টি আসনে। বাকি আসনে অন্যান্যরা লড়বে। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনে খুব একটা ভালো ফল হয়নি বিজেপিকে জোট শরিকদের উপর নির্ভর করে সরকার গড়তে হয়েছে। মহারাষ্ট্রেও ধরাশয়ী হয় এনডিএ শিবির। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে বিরোধী ইন্ডিয়া জোট জেতে 30টি আসনে এবং এনডিএ জোট জয়ী হয় 17টি আসনে। একটি আসনে জয়ী হয় নির্দল প্রার্থী। এখন প্রশ্ন উঠছে, নীতিন গডকরি শুধুই কি মজা করলেন, নাকি চতুর্থবার বিজেপি ক্ষমতায় ফিরবে না বলেই আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী? তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।